গুড ইভিনিং। আজকে ক্লাস নিয়ে এসছি, যেটা তোমাদের শুরু হয়েছে বেশ কিছুদিন থেকে। এসএলএসটি লাইফ সায়েন্স ফর ক্লাস 9-10 জন্য যেটা শুরু করেছি, আজকে সেটার রেকর্ড ভার্সন নিয়ে এসছি। এই জন্য রেকর্ড ভার্সন নিয়ে এসছি। আমি গতকালকে তোমাদের বলেছিলাম যে এই সপ্তাহে তোমাদের লাইভ ক্লাস আসবে বা রেকর্ড ক্লাস আসবে। যদি তোমরা লাইভে থেকে ক্লাসটা করো তাহলে লাইভ থাকবে, আর না হলে রেকর্ড হিসাবে থাকবে। তো সেই জন্য ক্লাস কিন্তু হবে, সেই জন্য আমি ক্লাস তোমাদের জন্য নিয়ে আসলাম। গতকালকে তার আগের দিন মানে 1 জুন থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, যেখানে আমি তোমাদের প্রথম দিন পুরো সিলেবাস আলোচনা করেছি, যে কিভাবে আমাদের পড়তে হবে, কিভাবে এগোতে হবে, সমস্ত কিছু আলোচনা করেছি। এবার এত কম সময়ের মধ্যে জুলজি, বোটানি, ফিজিওলজি একটা হিউজ জায়গা, যেটাকে কমপ্লিট করতে হবে। আর এই জুলজি, বোটানি, ফিজিওলজি তার ম্যাক্সিমাম অংশ আমি পড়াবো, তার সাথে আরেকজন স্যার আছেন, উনিও পড়াবেন, উনিও কিছুদিন পর আসবেন। তবে আমাদের প্রতিদিন রাত্রি 9টায়, এই সপ্তাহে রাত্রি 9টা করে ক্লাস আসবে, লাইভ হোক রেকর্ড হোক ক্লাস আসবে। এবার তারপরে আমরা এর মধ্যে থেকে যারা এডমিশন নিতে চাও এডমিশন হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাও। আমি তোমাদের বাংলাতে তো নোটস দেবই, তার সাথে ইংলিশেও নোটস দেওয়ার প্ল্যান রেখেছি, ইংলিশ ভার্সনেও নোট দেবো। তবে আমি যে পড়াবো, ধরে নাও ইংলিশে লিখলাম, কিন্তু সেটা খুব সুন্দর করে। এর আগে তোমরা দেখেছো আমার ক্লাসগুলো, যে দুটো ক্লাস করিয়েছি সেখানে ইংলিশ বাংলা দুটোকে মিলিয়ে আমি কিন্তু ক্লাস করিয়েছি। তো এখানে আমি দেখছি অনেক জায়গায় যে ক্লাসগুলো হচ্ছে বা অনেক খবর পাচ্ছি স্টুডেন্টদের কাছ থেকে, এসএলএসটির বায়োলজিক্যাল সায়েন্সে তোমার ডেসক্রিপটিভ কোশ্চেন হবে না, যে তুমি নোটস পড়ে মুখস্থ করে পরীক্ষা দিয়ে দিবে। তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, আর সেই কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্যই আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে ক্লাসগুলোকে অর্গানাইজড ওয়েতে কিন্তু পড়াচ্ছি। জুলজি, বোটানি, ফিজিওলজি মিলিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখানে কমন চ্যাপ্টার হচ্ছে সেল বা কোষ। এই সেল বা কোষ যদিও বোটানিতে একটু হিউজ পরিমাণে আছে, কিন্তু সেই অংশটা আমরা জুলজিতেও পাবো, ফিজিওলজিতেও পাবো। তো সেই জন্য সেই চ্যাপ্টারটাকে আমি চুজ করেছি। এর আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে এই জীবন সৃষ্টির ইতিহাসে সেল বা কোষ কিভাবে তৈরি হলো, সেই কোষ থেকে কিভাবে আমরা আবিষ্কার করলাম, আর দিনের পর দিন সেগুলো আবিষ্কার হওয়ার পরে একের পর এক তথ্য আমাদের সামনে বেরিয়ে আসলো, সমস্ত কিছু আমি ডিসকাস করেছি। যেখানে আমি তোমাদের বলেছিলাম যে কোষ অ্যাকচুয়ালিতে হচ্ছে দুই প্রকার, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষ। যারা এর আগের দুটো ক্লাস দেখোনি, অবশ্যই গিয়ে ক্লাস দুটো দেখে নাও, তাহলে তোমরা লিংক করে পড়তে পারবে। আজকে আমরা প্রোক্যারিওটিক কোষের তো পুরো গল্পটা আমরা পড়ে নিয়েছিলাম, আজকে ইউক্যারিওটিক কোষের পুরো ডিটেলসটা আমরা জানবো। ঠিক আছে, ইউক্যারিওটিক কোষের মধ্যে আমাদের যে অর্গানগুলো আছে, সেই অর্গানগুলোর ব্যাপারে, অঙ্গাণুগুলো আছে বা বিভিন্ন রঞ্জক পদার্থ আছে, সেগুলোর ব্যাপারে আমরা জানবো। ঠিক আছে, চলো তাহলে আমরা কোর্স শুরু করেছিলাম, যেটা ডেফিনেশন। দেখো এই যে নোটসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি ওর জন্য পিপিটি ফর্মে আজকে নিয়ে আসলাম, যে নোটসটা তোমাদের কাছে আমি এই নোটসটাই তোমাদেরকে আমি প্রোভাইড করব। সরি, একটু দাঁড়াও। ঠিক আছে, এই নোটটাই তোমাদেরকে আমি প্রোভাইড করব। নোটটা তোমরা দেখে নাও, এভাবে চ্যাপ্টার ওয়াইজ নোটগুলো আছে। দেখো, যেখানে আমরা কোষের ব্যাপারে জেনেছিলাম, কোষের প্রকারভেদটাও একটু আলোচনা করেছিলাম। ঠিক আছে, 1957 খ্রিস্টাব্দে কোষকে দুটো ভাগে ভাগ করেন, প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ। এই সমস্ত জিনিস আমরা খুব ভালো করে জানতে পেরেছি, আমরা পড়ে নিয়েছি এগুলো। প্রোক্যারিওটিক কোষের ব্যাপারে আমরা জানি যে সকল কোষ অসংগঠিত নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ নিউক্লিয়াস বা নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় জালক বিহীন। ঠিক আছে, অসংগঠিত, এখানে নিউক্লিয়াস যুক্ত বলাই যাবে না, নিউক্লিয়াস হীন, যার মধ্যে প্রপার কোনো সিস্টেম নেই নিউক্লিয়াসের, আর পর্দা ঘেরা কোষ সংজ্ঞাণু বিহীন এবং কোষ বিভাজনকারী যেসব কোষে ক্রোমোজোম গঠিত হয় না, তাদের আদি নিউক্লিয়াস বা প্রোক্যারিওটিক কোষ বলে। এক কথায় প্রো মানে হচ্ছে আদি, আর ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস। যেখানে আদি বা অসংগঠিত নিউক্লিয়াস, যেখানে সুগঠিত নিউক্লিয়াস নেই, তাকে আমরা প্রোক্যারিওটিক কোষ বলবো। এটা আমরা খুব সুন্দর করে আগের ক্লাসে বুঝেছি।
আমি ছবিও তোমাদের দেখিয়েছিলাম যে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এই যে দেখিয়েছিলাম ফ্লাজেলাম, ঠিক আছে, তারপরে ফিমব্রি, তারপরে হচ্ছে নিউক্লিয় বস্তু যেগুলো আছে, যেগুলো হচ্ছে এই যে নিউক্লিওয়েড, এটা আমি তোমাদের দেখিয়েছিলাম, কালকের ক্লাসেও দেখিয়েছিলাম। তার সাথে এটা হচ্ছে কোষ পর্দা, কোষ প্রাচীর, গেজ ভেকপোল, এগুলোর ব্যাপারে তার সাথে আরো অনেক কিছু এক্সট্রা জিনিস আমি তোমাদের জানিয়েছিলাম, ঠিক আছে। ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষের মধ্যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ দুটোই আসবে, ঠিক আছে। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে যদি তোমরা দেখো ভালো করে, এখানে মন দিয়ে দেখো, যদি আমি তোমাদের ইউক্যারিওটিক কোষ বলি, ইউক্যারিওটিক কোষ, আমি বলেছিলাম ইউক্যারিওটিক কোষের মধ্যে কিভাবে আমি তোমাদের দেখাবো। ইউক্যারিওটিক কোষের মধ্যে তো অনেক কিছু আছে, উদ্ভিদ আছে, প্রাণী আছে, ফাঞ্জাই আছে, এলগি আছে, সবকিছু, কিন্তু ওভারঅল আমাদের প্লান্ট বা উদ্ভিদের ব্যাপারে যদি বলি, এনিমালের ব্যাপারে যদি বলি, প্লান্ট বা উদ্ভিদ বা এনিমালের ব্যাপারে যদি বলি, তাহলে এখানে যদি আমি রাফলি ছবি আঁকি, তাহলে যদি প্রথমে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে ডিফারেন্সটা দেখতে যাও, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে যদি তুমি ডিফারেন্স দেখতে যাও, তো প্রথম এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে উদ্ভিদ কোষে একটা বাইরে এইভাবে একটা লেয়ার আছে, উদ্ভিদ কোষের বাইরে এইভাবে একটা লেয়ার আছে, আর তার ভেতরে আরেকটা লেয়ার আছে, কিন্তু প্রাণী কোষের বাইরে শুধুমাত্র একটা লেয়ার আছে। তাহলে এই উদ্ভিদ কোষের এই লেয়ারটা বা প্লান্ট সেলের এই লেয়ারটাকে বলা হয় সেল ওয়াল বা কোষ প্রাচীর, সেল ওয়াল বা কোষ প্রাচীর, ঠিক আছে। তার সাথে এই যে ভেতরের অংশ এই অংশটা বা এনিম্যালের ক্ষেত্রে বাইরের অংশটাকে বলা হয় সেল মেমব্রেন, সেল মেমব্রেন বা কোষ পর্দা, ঠিক আছে। তাহলে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে প্রথম বেসিক ডিফারেন্সটা হচ্ছে কিসের? সেল ওয়াল, সেল ওয়াল বা কোষ প্রাচীরের প্রথম ডিফারেন্স। দ্বিতীয় আমরা যদি দেখি উদ্ভিদ কোষের ভেতরে বা প্রাণী কোষের ভেতরে ঢুকলে আমরা প্রথম যে জিনিসটা পাবো সেটা হচ্ছে নিউক্লিয়াস। এখানে আছে নিউক্লিয়াস, ঠিক নিউক্লিয়াসের পাশে এইভাবে করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এখানেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এখানেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, ভালো করে দেখে নাও। তারপরে এইখানে আছে গোলগি বডি, উদ্ভিদ কোষেরও বাইরে আছে, প্রাণী কোষের বাইরেও আছে গোলগি বডি। তারপরে এখানে আমরা যেটা কমন জিনিস দেখতে পাবো মাইটোকন্ড্রিয়া, এখানে আছে মাইটোকন্ড্রিয়া। তাহলে আমরা প্রথম যদি বেসিক ডিফারেন্সটা দেখি, এবার উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটা এখানে দেখতে পাবে সবুজ কালারের, সেটা হচ্ছে কি প্লাস্টিড, ঠিক আছে। তাহলে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে আমরা প্রথম ডিফারেন্সটা সেল ওয়াল পেয়েছিলাম, যেটা উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নেই। আরেকটা জিনিস দ্বিতীয় ডিফারেন্সটা কি পেলাম, যে এখানে উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে কিন্তু প্রাণী কোষে প্লাস্টিড নেই। তার মানে দ্বিতীয় ডিফারেন্স আমরা প্লাস্টিডের পাইলাম, প্লাস্টিড। এই দুটো জিনিস আমরা উদ্ভিদ কোষে পাবো কিন্তু প্রাণী কোষে পাবো না, এটা হচ্ছে প্রথম ডিফারেন্স। তাহলে প্রাণী কোষেও তো কিছু এরকম জিনিস থাকবে যেটা উদ্ভিদ কোষে থাকবে না, নাহলে প্রাণী কোষ তো রেগে যাবে। তো প্রাণী কোষও উপরওয়ালার কাছে রিকোয়েস্ট করলো যে আমাকেও কিছু দাও, যেন আমি বলতে পারি যে হ্যাঁ আমারও কাছে এই জিনিসটা আছে যেটা তোমার কাছে নেই। উপরওয়ালা বললো তথাস্তু, চিন্তা করতে হবে না, তোমাকেও আমি এমন জিনিস দিয়ে দিচ্ছি যেটা উদ্ভিদ কোষে থাকবে না। সেই দুটো জিনিস কি? সেটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে সেটা হচ্ছে কি, এক নম্বর লাইসোজোম, লাইসোজোম, আর দ্বিতীয় হচ্ছে সেন্ট্রোজোম। তাহলে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে যদি ডিফারেন্সটা বলি, দেখো একদম সিস্টেমেটিক করতে হবে। কোষ জীবনের গঠনগত কার্যগত একক। কেন গঠনগত কার্যগত একক সেটা আমি বলেছি। এবার এই কোষের প্রকার ভেদের মধ্যে আমরা পেয়েছি যে প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষের ব্যাপারে আমরা আলোচনা লাস্ট ক্লাসে করে নিয়েছি। এবার ইউক্যারিওটিক কোষের মধ্যেই তো সমস্ত জীব জগৎ, সমস্ত তোমার চোখের সামনে যত উদ্ভিদ যত প্রাণী আছে সমস্ত কিছুই হচ্ছে ইউক্যারিওটিক কোষের মধ্যে। তো এই ইউক্যারিওটিক কোষের মধ্যে মেইনলি আমাদের উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের ব্যাপারে আমরা দেখবো, ঠিক না? তো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে ইউক্যারিওটিক কোষের, তাহলে এই উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ এই দুটোর মধ্যে আমরা প্রথম ডিফারেন্স পেলাম যে উদ্ভিদ কোষের বাইরে আছে সেল ওয়াল বা কোষ প্রাচীর,
আর এর ভেতরে আছে প্লাস্টিড, যেটা উদ্ভিদ কোষে আছে, কিন্তু প্রাণী কোষে এই জিনিসগুলো নেই। তাহলে প্রাণী কোষে এমন জিনিস আছে যেটা আবার উদ্ভিদ কোষে নেই, সেই জিনিসটা হলো লাইসোজোম আর সেন্ট্রোজোম। বাস হয়ে গেল। এবার এর ভেতরে আমরা যখন প্রবেশ করব, তাহলে এর ভেতরে প্রবেশ করে আমরা দেখবো এখানে আছে নিউক্লিয়াস, তারপরে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, মাইটোকন্ড্রিয়া, এইভাবে করে ভাগগুলো আছে। ঠিক আছে, এইভাবে করে ভাগগুলো আছে। এক সেকেন্ড দাঁড়াও। ঠিক আছে, তাহলে এই উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে এটা আমরা একটা ডিফারেন্স দেখতে পেলাম। এবার এর ভেতরে প্রবেশ করে আমরা বিভিন্ন অঙ্গাণুগুলো দেখতে পাবো। তার মানে আমাদেরকে এক এক করে প্রত্যেকটা জিনিস, প্রথমে সেল ওয়ালের ব্যাপারে পড়তে হবে, তারপরে সেল মেমব্রেনের ব্যাপারে পড়তে হবে, তারপরে ভেতরের জিনিসগুলোর ব্যাপারে পড়তে হবে। এবার আমরা সবচেয়ে আগে যেটা পড়বো, প্রথমে হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। সেল ওয়াল বা কোষ প্রাচীরের ব্যাপারে যদি দেখি, এখানে আমাদের নোটে ওই জিনিসগুলো দেওয়া আছে। তাহলে এখানে যদি দেখো ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষের ডেফিনেশন, যে সকল কোষ সুসংগঠিত নিউক্লিয়াস যুক্ত, যেখানে সুসংগঠিত নিউক্লিয়াস থাকবে, অর্থাৎ নিউক্লিয়াস, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় জালক যুক্ত এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণু যুক্ত, এবং যে সকল কোষের কোষ বিভাজন কালে নিউক্লিয়াস মাইটোসিস ও মায়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে ক্রোমোজোম ক্ষারীয় প্রোটিন দ্বারা গঠিত, তাদের ইউক্যারিওটিক কোষ বা আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ বলে। এক কথায় ইউক্যারিওটিক কোষ মানেই হচ্ছে, ইউ মানে হচ্ছে নিউ বা সুগঠিত, আর ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, মানে সুগঠিত নিউক্লিয়াস। আর যেখানে সুগঠিত নিউক্লিয়াস থাকবে, বাকি অঙ্গাণুগুলো এমনিতেই সুগঠিত থাকবে। তো আমি ইউক্যারিওটিক কোষের ব্যাপারে বললাম। এবার ইউক্যারিওটিক কোষের যদি আমরা বৈশিষ্ট্য দেখি, যে প্রকৃতিতে প্রোক্যারিওটিক কোষ বা জীবের তুলনায় ইউক্যারিওটিক কোষ বা জীবের সংখ্যা অনেক বেশি। আমি বললাম প্রোক্যারিওটিক কোষ তো শুধুমাত্র ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, কিন্তু ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ তোমার চোখের সামনে সবকিছু আছে। তুমি বাড়িতে বসে আছো, তোমার বাড়িতে যা যা দেখতে পাচ্ছ জীবন্ত জিনিস, যেখানে প্রাণ আছে, জীব, সে কোনো উদ্ভিদ আছে, কোনো ছাগল আছে, কোনো বিড়াল আছে, বা তোমার বাড়ির সদস্য আছে, তুমি আছো, আশেপাশে যত জিনিস আছে সবকিছুই তো ইউক্যারিওটিক কোষ, যেখানে সবার মধ্যে একটা সুসংগঠিত নিউক্লিয়াস আছে। তো আমরা সেই জিনিসটা, তাই ইউক্যারিওটিক জীবের মধ্যে বৈচিত্র্য অনেক বেশি, তথাপি তাদের মধ্যে পরিলক্ষিত গুরুত্বপূর্ণ সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা পরের পৃষ্ঠায় আলোচনা করলাম। ঠিক আছে, কোষ প্রাচীর, প্রথমে যে বললাম যে ইউক্যারিওটিক কোষের মধ্যে সবচেয়ে বাইরের লেয়ার হচ্ছে কোষ প্রাচীর। এবার ইউক্যারিওটিক কোষের মধ্যে তো উদ্ভিদ আছে, প্রাণী আছে, তো কোষ প্রাচীর কোথায় আছে? কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদে, শৈবালে, ছত্রাকে, এগুলোর বাইরে কি আছে? কোষ প্রাচীর আছে। তো প্রথমে সবচেয়ে বাইরের লেয়ার যেটা কোষ প্রাচীর, সেটার ব্যাপারে আমরা দেখব। ঠিক আছে, তো কোষ প্রাচীর সংজ্ঞা হচ্ছে উদ্ভিদ কোষের প্লাজমা পর্দাকে ঘিরে প্রধানত সেলুলোজ নির্মিত জোড় পদার্থে যে একটি পুরো দৃঢ় ভেদ্য স্থিতিস্থাপক আবরণ থাকে, তাকে কোষ প্রাচীর বলে। দেখো, যদি আমি তোমাদের বলি যে ভালো করে দেখো এখানে, যে এইভাবে উদ্ভিদ কোষের বাইরে আছে, উদ্ভিদ কোষের বাইরে আছে কোষ প্রাচীর, এটার ব্যাপারে তো আমাদেরকে পড়তে হবে, এই কোষ প্রাচীর বা সেল ওয়াল। তো এই কোষ প্রাচীর ব্যাপারে আমাদেরকে প্রথম যে জিনিসটা জানতে হবে, যেটা হচ্ছে 1 নম্বর, এর বৈশিষ্ট্য যদি বলি, এর বৈশিষ্ট্য হচ্ছে রিজিড, মানে হচ্ছে কঠিন। দ্বিতীয় হচ্ছে এটা বাইরের আঘাত থেকে রক্ষা করে, বাইরের আঘাত থেকে রক্ষা করে। ঠিক আছে, আঘাত থেকে রক্ষা করে, রক্ষা করে। তৃতীয় হচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষা করবে, তার সাথে সেফ অনুদান করে, সেফ দেয়। তাহলে দেখো, সেল ওয়াল, তোমার বাড়ির যে ওয়াল আছে বা প্রাচীর, সেটা কি করছে? তোমার বাড়িটা দেখতে যেন সুন্দর লাগে সেটার জন্য কাজ করে, বাইরের কোনো আঘাত যেন না লাগে, ঠিক আছে, কোনো চোর ডাকাত ঢুকে না যায়, এগুলো তো প্রাচীরের কাজ। তো ঠিক সেইভাবে এখানে এটা হচ্ছে রিজিড, বাইরের আঘাত থেকে রক্ষা করে, সেফ দেবে, আকৃতি প্রদান করবে। তার সাথে সাথে আমাদেরকে 4 নম্বর জানতে হবে দুটো জিনিস, যে এখানে যে দুটো জিনিসের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি, এর গঠন বা স্ট্রাকচার। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি নিয়ে তৈরি? সেটা হচ্ছে সেলুলোজ,
তারপরে হচ্ছে হেমিসেলুলোজ, তারপরে হচ্ছে পেকটিন, তারপরে হচ্ছে সুবেরিন ইত্যাদি নিয়ে গঠিত। ঠিক আছে, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সুবেরিন ইত্যাদি নিয়ে গঠিত। পরীক্ষাতে অনেকবার আসে ছত্রাকের কোষ প্রাচীর কি নিয়ে তৈরি, সেটা হচ্ছে কাইটিন, কাইটিন নিয়ে গঠিত। ঠিক আছে, তো এভাবে তার সাথে সাথে এখানে ক্যালসিয়াম কার্বনেটও থাকে ইত্যাদি নিয়ে সেল ওয়াল গঠিত হয় বা কোষ প্রাচীর গঠিত হয়। তাহলে কোষ প্রাচীরের আমরা বৈশিষ্ট্য জানলাম যে কি কি কাজে লাগে, আর দ্বিতীয় হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এর গঠন, কি কি গঠন নিয়ে গঠিত। ঠিক আছে, অনেক সময় ছত্রাকের দিয়ে দেয়, ছত্রাকেরটা আমরা জানি কাইটিন। ঠিক আছে, এবার কোষ প্রাচীরের মধ্যে দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে মধ্য লেমেলা আর একটা হচ্ছে কি মধ্য লেমেলা আর একটা হচ্ছে প্লাজমোডেসমাটা। এর মধ্যে অ্যাকচুয়ালিতে দেখো এই কোষগুলো এইভাবে উদ্ভিদ কোষ আছে, সাপোজ আমি এইভাবে রাউন্ড করে যাচ্ছি, এইভাবে উদ্ভিদ কোষ আছে, এই উদ্ভিদ কোষের মধ্যেই এইভাবে একটা স্ট্রাকচার থাকে, এইভাবে একটা স্ট্রাকচার থাকে, বিভিন্ন যে কোষগুলো একসাথে সজ্জিত আছে সবগুলোর মধ্যে একটা কানেকশন করার জন্য একটা লেমেলা থাকে, যেটাকে বলা হয় মধ্য লেমেলা। এই মধ্য লেমেলা, এই মধ্য লেমেলা কি করে, যে প্রত্যেকটা কোষের সাথে সংযোগ স্থাপন করে, একটা কোষের সাথে একটা কোষের সংযোগ স্থাপন করে মধ্য লেমেলা। আবার অনেক 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 রকমের কোষে কি দেখতে পাওয়া যায়, যে এইভাবে কোষ আছে, ধরে নাও এইভাবে কোষ আছে, এই মধ্য লেমেলা থাকার জন্য এগুলোর মধ্যে আবার কি তৈরি হয়ে যায়, এখানে এইভাবে করে সংযোগ স্থাপন করার জন্য রাস্তা তৈরি হয়ে যায়। কোষ আছে, এখানে সংযোগ স্থাপনের জন্য একটা চ্যানেল বা পাম্প তৈরি হয়ে যায়। এইভাবে একটা কোষের সাথে একটা কোষের পাম্প, মানে একটা জিনিস একটা কোষ থেকে আরেকটা কোষের কাছে যাবে, যেটা যাবে কি যাবে, বিভিন্ন গ্যাসীয় জিনিসগুলো, বিভিন্ন খাদ্যের জিনিসগুলো, সেগুলো আদান প্রদান হয়। সেটা কার মাধ্যমে হয়, সেটা হয় প্লাজমোডেসমাটার মাধ্যমে, প্লাজমোডেসমাটার মাধ্যমে। ঠিক আছে, বাস এটা ওভারঅল একটা আমি ভিউ দিলাম সেল ওয়াল বা কোষ প্রাচীরের ব্যাপারে। এবার আমরা দেখে নিব আমাদের স্লাইডে কি কি আছে। তো কোষ প্রাচীরের গঠনগত যদি কথা বলি, কোষ প্রাচীরের গঠনগত যদি কথা বলি, তাহলে আমরা দেখব যে কোষ প্রাচীরের গঠনগত উপাদান রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে জানা গেছে যে কোষ প্রাচীর বিভিন্ন প্রকার জৈব উপাদান এবং কিছু পরিমাণ খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত। ওই উপাদানগুলিকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। সাধারণত কি আছে, কিছু জৈব উপাদান আছে আর কিছু আছে খনিজ পদার্থ। ঠিক আছে, কিছু আছে জৈব উপাদান, কিছু হচ্ছে খনিজ পদার্থ। তার মধ্যে এই জৈব পদার্থ খনিজ পদার্থ নিয়ে আমরা সেল ওয়ালের মধ্যে দুটো দশা পাই, একটা হচ্ছে মাইক্রোফাইব্রিল দশা আর একটা হচ্ছে ধাত্র বা ম্যাট্রিক্স দশা। মাইক্রোফাইব্রিল দশা বা ধাত্র বা ম্যাট্রিক দশা। এবার আমরা যদি দেখি, ঠিক আছে, এবার এর মধ্যে কিছু অংশ আছে মাইক্রোফাইব্রিলের মধ্যে আমরা দেখতে পাবো যে অংশটি শুধুমাত্র সেলুলোজ দ্বারা গঠিত। ঠিক আছে, আর সেলুলোজের সাথে সাথে কি আছে, B1 গ্লুকাগন ইত্যাদি আছে। তো মেনলি সেলুলোজটা মাথায় রাখবে। আমি বললাম সেলুলোজ, পেকটিন, সুবেরিন এই কয়েকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এই যে জৈব উপাদান বা খনিজ পদার্থ এই সমস্ত জিনিস মিলিয়ে সেল ওয়াল দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে মাইক্রোফাইব্রিল দশা, আরেকটা হচ্ছে কি ধাত্র বা ম্যাট্রিক্স। ঠিক আছে, তো মাইক্রোফাইব্রিলের মধ্যে কি আছে, সেলুলোজ আছে, মাইক্রোফাইব্রিলের মধ্যে আছে সেলুলোজ, আর তার সাথে হচ্ছে যে ধাত্র বা ম্যাট্রিক্সের মধ্যে কি আছে সেটা আমরা এবার দেখব। এই অংশটি শুধুমাত্র 16 টন, বা এটা মাথায় রাখবে এরাবিনান, গ্যালাকটন আর হেমিসেলুলোজ যথা জাইলোমুকান ইত্যাদি প্রোটিন যথা এরিটেনসিন, এ তো মানে কয়েকটা নাম দিয়ে দিয়েছি, পিডিএফ একবার দেখে নিবে। মেনলি এই গ্যালাকটন আর এরাবিনান এই দুটো জিনিস মাথায় রাখলে হবে, যেগুলো ধাত্র বা ম্যাট্রিক্স পদার্থের মধ্যে আসে। তারপরে কিছু ফেনল সমৃদ্ধ জিনিস আছে, যেমন ফেনল সমৃদ্ধ যৌগ যথা হচ্ছে কিউটিন, সুবেরিন, মোম ইত্যাদি। অন্যান্য জৈব যৌগ যথা গোঁদ, মিউসিলেজ, টেনিন ইত্যাদি। খনিজ পদার্থ যেমন সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম অক্সানেট, যার মধ্যে ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কি নিয়ে তৈরি সেটা আমরা বললাম,
মেনলি মাথায় রাখতে হবে যে প্রথম কয়েকটা নাম বললাম, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সুবেরিন ইত্যাদি, এগুলোকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি। প্রথমে হচ্ছে মাইক্রোফাইব্রিল দোসা, যেখানে আমরা সেলুলোজটাকে পাই। তারপরে হচ্ছে ধাত্র বা ম্যাট্রিক্স পদার্থ। ধাত্র বা ম্যাট্রিক্স এর মধ্যে আমাদের শুধু মাথায় রাখতে হবে এরাবিলান আর গ্যালাক্টোন, ঠিক আছে। আর কিছু ফেনল সমৃদ্ধ যেমন হচ্ছে কিউটিন, সুবেরিন ইত্যাদি। আর খনিজ পদার্থ যেটা সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট ইত্যাদি। এবার কোষ প্রাচীরের যদি গঠন দেখি, আমরা কোষ প্রাচীর যে বললাম, কোষ প্রাচীরের মধ্যে আমাদেরকে তিনটে গঠন দেখতে পাই। দেখো কোষ প্রাচীরের, এই যে কোষ প্রাচীর বললাম, এই যে কোষ প্রাচীরের কথা বললাম তোমাদের, এই কোষ প্রাচীরে এইভাবে কোষ প্রাচীর আছে। কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর সাধারণত এর মধ্যেই তো একটা অংশ আছে মধ্য লেমেলা, যেটার ব্যাপারে পড়লাম। আর দ্বিতীয় হচ্ছে প্রাইমারি ওয়াল বা প্রাথমিক ওয়াল, আরেকটা হচ্ছে সেকেন্ডারি ওয়াল বা গৌণ ওয়াল। অ্যাকচুয়ালিতে প্রাইমারি ওয়াল, সেকেন্ডারি ওয়াল কি? অ্যাকচুয়ালিতে ওয়াল বা যে প্রাচীর আছে সেই সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সুবেরিন নিয়ে তৈরি। এগুলো ডেপোজিশন হয়ে যায়, ঠিক আছে। ডেপোজিশন হয়ে অন্য লেয়ার একটা তৈরি করে, সেকেন্ডারি লেয়ার তৈরি করে। এভাবে কিভাবে কি বলা হয়েছে, যেমন মধ্যপর্দা বা মধ্য লেমেলার ব্যাপারে আমরা প্রথমে কি বললাম, যে সেল ওয়াল বা কোষ প্রাচীর যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের দৃশ্য পরিণত উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সমকেন্দ্রীয়ভাবে অবস্থিত তিনটি স্তরের সমন্বয়ে গঠিত। কোষ প্রাচীরের স্তরগুলো বাইরের দিক থেকে ভেতরের দিকে যথাক্রমে সবচেয়ে বাইরে থাকে মধ্য লেমেলা, তারপরে প্রাইমারি ওয়াল, তারপরে সেকেন্ডারি ওয়াল, ঠিক আছে। এবার মধ্যপর্দা বা মধ্য লেমেলার ব্যাপারে আমরা কি পড়লাম কিছুক্ষণ আগে, যে উদ্ভিদ কোলার দুটি কোষের মধ্যবর্তী স্থানে যে আন্তঃকাশীয় ধাত্র বা ইন্টারসেলুলার ম্যাট্রিক্স থাকে তাকে মধ্যপর্দা বলে, যেটা মূলত ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট এবং কয়েক প্রকার প্রোটিন দ্বারা গঠিত। মধ্য লেমেলা বললাম যে দুটো তিনটে কোষের মধ্যে যে সংযোগ স্থাপন করে তাকে বলে মধ্য লেমেলা। যেটা পরীক্ষাতে যদি আসে, যেটা কি নিয়ে তৈরি সেটাকে আমরা কি বললাম, সেটা হচ্ছে মূলত ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট ইত্যাদি নিয়ে তৈরি হলো। এবার দেখি যদি প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল, মধ্য লেমেলার উভয় পাশে যে প্রাচীর গঠিত হয় তাকে প্রাথমিক প্রাচীর বলে বললাম, ঠিক আছে। মধ্য লেমেলার উভয় পাশে যে প্রাচীর গঠিত হয় তাকে প্রাথমিক প্রাচীর বলে। এই স্তরটি প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত। ইয়া ছাড়া হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন আমি যে বললাম এগুলো নিয়ে থাকে। এবার প্রাথমিক প্রাচীরের ভেতরের দিকে গৌণ কোষ প্রাচীর গঠিত হয়। এইভাবে প্রাথমিক প্রাচীর আছে, এর ভেতরে হবে গৌণ প্রাচীর, ঠিক আছে। এর জিনিসগুলো এখানে ডিপোজিশন হবে, এটা মোটা হয়ে যাবে, এটা আস্তে আস্তে পাতলা হয়ে যায়, ঠিক আছে। ধরে নাও সেকেন্ডারি প্রাচীর হয়ে গেল এটা ডিপোজিশন হয়ে, আর প্রাথমিক প্রাচীর হয়ে গেল এটা মানে পাতলা হয়ে গেল। এই প্রাচীরটার মধ্যেও তিনটি সূক্ষ্ম স্তর দ্বারা গঠিত। এই যে সেকেন্ডারির মধ্যেও আমরা তিনটে লেয়ার পাবো, S2S, এগুলো দরকার নেই। এই কোষ প্রাচীর স্তরটি আবার লিগনিন, সেলুলোজ, হেমিসেলুলোজ ইত্যাদি উপাদানে গঠিত। আমি যে প্রথমে এই স্লাইড থেকে বলার আগে যে তোমাদেরকে বললাম যে সেল ওয়ালের গঠন কি আর সেই সেল ওয়ালের মধ্যে কি কি নিয়ে তৈরি, বাস ওই জিনিসগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। সেকেন্ডারি ওয়াল, কোন কোষ প্রাচীর উপাদানগুলি প্রাথমিক অঞ্চল বাদে সমগ্র প্রাথমিক উপর সঞ্চিত হয়, ফলে কোষ প্রাচীর খুব যুক্ত দেখায়। এটা তৈরি হয় কিভাবে, যে প্রাথমিক প্রাচীরের জিনিসগুলো এর মধ্যে এসে ফিক্সড হয়ে যায় বা জমা হয়ে যায়, সেই জন্য সেকেন্ডারি প্রাচীর গড়ে ওঠে, ঠিক আছে। প্লাজমোডেসমাটা হচ্ছে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর অসংখ্য সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট হয়, যেগুলির দ্বারা পার্শ্ববর্তী কোষগুচ্ছের মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপিত হয়। এই সাইটোপ্লাজমীয় সংযোগগুলোকে প্লাজমোডেসমাটা বলে। এখানে স্পেলিংটা ভুল হয়ে গেছে, প্লাজমোডেসমাটা বলে। তাহলে কি বললাম, যে এইভাবে একটা কোষ আছে, এদের মধ্যে যে এই যে ছিদ্র থাকে, যার জন্য এর গ্যাসীয় জিনিসগুলো এখানে আসে, এর জিনিসগুলো এখানে আসে। তো এই যে এক্সচেঞ্জ হয় সেটা কার মাধ্যমে হয়, প্লাজমোডেসমাটার মাধ্যমে হয়। এবার কোষ প্রাচীরের কাজ আমি বলেছিলাম যে কোষের প্রোটোপ্লাজম ও প্লাজমা পর্দাকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, কোষকে যান্ত্রিক শক্তি প্রদান করা, কোষের আকৃতি প্রদান করা। কোষ প্রাচীরের প্লাজমোডেসমাটা পার্শ্ববর্তী কোষের মধ্যে সংযোগ স্থাপন করে, কোষের অপ্রয়োজনীয় প্রসারণে বাধা দান করে,
কিউটিন ও সুবেরিন কোষ মধ্যে জলের মধ্যে বাষ্পীভবন বাধা দেয়, আর বেদ্য কোষ প্রাচীর পাশাপাশি দুটি কোষের মধ্যে জল ও খনিজ পদার্থে সাহায্য করে। আমি যে তোমাদেরকে এই স্লাইড থেকে বলার আগে যে জিনিসটা বললাম, যে 4-5টা লাইনে, সেই জিনিসটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরে হচ্ছে সেল ওয়াল। আমরা কি জানলাম ভালো করে শোনো। সেল ওয়াল বা কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের মেন কাজ হচ্ছে আকৃতি প্রদান করা। 3টে জিনিস জানতে হবে। প্রথমে বৈশিষ্ট্য, আকৃতি প্রদান করা, বাইরের আঘাত থেকে রক্ষা করা, ঠিক আছে? তারপরে হচ্ছে দুটো কোষের মধ্যে সংযোগ স্থাপন করা, এগুলো হচ্ছে কোষ প্রাচীরের কাজ। দ্বিতীয় আমরা জানলাম যে কোষ প্রাচীর কি নিয়ে গঠিত, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সুবেরিন ইত্যাদি নিয়ে তৈরি। তৃতীয় আমরা এখান থেকে কি জানলাম যে কোষ প্রাচীরের মেন অংশ হচ্ছে 3টে, মধ্য লেমেলা, প্রাথমিক প্রাচীর আর গৌণ প্রাচীর। মধ্য লেমেলা যেটা 2-3টে কোষের মধ্যে সংযোগ স্থাপন করে। এবার এই মধ্য লেমেলার পরেও এর মধ্যেও ছোট ছোট ছিদ্র দেখা যায়, যেটা দুটো কোষের মধ্যে গ্যাসের বা খাওয়া দাওয়া জিনিসগুলোর, মিনারেলসের আদান প্রদান করে, যেটাকে প্লাজমোডেসমাটা বলে। তারপরে প্রাথমিক প্রাচীর, তারপরে হচ্ছে গৌণ প্রাচীর। সবচেয়ে বাইরে প্রাথমিক প্রাচীর, তারপরে হচ্ছে গৌণ প্রাচীর। প্রাথমিক প্রাচীরের জিনিসগুলো যখন গৌণ প্রাচীরে এসে জমা হয়ে যাবে, প্রাথমিক প্রাচীরটা এমনিতে এক্সিস্ট হয়ে যায়, ওটা বাদ চলে যায়, তখন গৌণ প্রাচীর তৈরি হয়। এই গৌণ প্রাচীরের মধ্যেও সেই জিনিসগুলো থাকবে যে জিনিসগুলো প্রাথমিক প্রাচীরে ছিল, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সুবেরিন ইত্যাদি থাকবে। বাস এই তো সেল ওয়াল বা কোষ প্রাচীরের গল্প, আর তো কিছু নেই, ঠিক না? তো ঠিক সেইভাবে নেক্সট আমরা আসবো সেল। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের বাইরে আরেকটা কি আছে। উদ্ভিদ কোষের, দেখো ভালো করে এখানে দেখো, যে উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরে উদ্ভিদ কোষের, আর এটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরে লেয়ার হচ্ছে এইভাবে কোষ প্রাচীর, তারপরে হচ্ছে কোষ পর্দা। আর প্রাণী কোষের সবচেয়ে বাইরে, এই যে এর ভেতরে আর এর বাইরে যেটা লেয়ার, সেটা হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা বা সেল মেমব্রেন। কোষ পর্দা বা সেল মেমব্রেন। তাহলে কোষ পর্দা বা সেল মেমব্রেন এটা কি নিয়ে তৈরি? প্রথমে আমরা স্ট্রাকচার পড়ব, এর স্ট্রাকচার বা কি নিয়ে তৈরি। সেই স্ট্রাকচারটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। আর তার সাথে সাথে এনিমালের ক্ষেত্রে আমরা সুগার আর কোলেস্টেরল। সুগার তো হয়ে গেল কার্বোহাইড্রেটের মধ্যে, স্পেশালি কোলেস্টেরল আমরা পাবো, ঠিক আছে, প্রাণীদের ক্ষেত্রে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কোলেস্টেরল থাকে না। তো প্রোটিন, লিপিড আর কার্বোহাইড্রেট নিয়ে তৈরি হচ্ছে কি? সেল মেমব্রেন বা কোষ পর্দা। কিভাবে তৈরি হয়? এর মধ্যে যে লিপিড থাকে সেটা লিপিড বাইলেয়ার থাকে, ফসফোলিপিড থাকে। স্ট্রাকচারটা ভালো করে বোঝো। এই যে এখানে আমরা কোষ প্রাচীরটা পাচ্ছি, কোষ পর্দা বা সেল মেমব্রেনটা আছে, এর গঠন হচ্ছে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট নিয়ে তৈরি, ঠিক আছে? এবার স্ট্রাকচারটা আমি তোমাদের ভালো করে দেখাবো, যে এখানে অ্যাকচুয়ালিতে এইভাবে করে কি থাকে, ভালো করে দেখো। এখানে এইভাবে লিপিড থাকে, আর লিপিড এইভাবে করে স্ট্রাকচার থাকে। এইভাবে করে আমি স্ট্রাকচারটা এখন দেখাবো। তো লিপিড বাইলেয়ার থাকে এইভাবে করে, এটাকে বলা হয় হাইড্রোফিলিক, এটাকে বলা হয় হাইড্রোফিলিক, এটা হচ্ছে হাইড্রোফোবিক, মানে এখানে জলের দ্বারা আকর্ষণ হবে আর এটা জলের দ্বারা বিকর্ষিত হবে। তো এই যে এই পুরো স্ট্রাকচারটা এইভাবে ছিল, যেখানে যে মডেলটা, অনেক মডেল এসেছিল, যার মধ্যে সবচেয়ে ফেমাস মডেল হচ্ছে কিসের? সবচেয়ে ফেমাস মডেল হচ্ছে কার? তরল মোজাইক মডেল, যেটা সিঙ্গার আর নিকলসন দিয়েছিল, ঠিক আছে? ফ্লুইড মোজাইক মডেল বা তরল মোজাইক মডেল, তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেল, যেটা দিয়েছিল সিঙ্গার ও নিকলসন। সিঙ্গার ও নিকলসন, ঠিক আছে? কিসের স্ট্রাকচার দিয়েছিল? সেল মেমব্রেন বা কোষ পর্দার। সেল মেমব্রেন বা কোষ পর্দার স্ট্রাকচারটা দিয়েছিল।
তাহলে এখানে যদি আমি তোমাদের এই স্ট্রাকচারটা দেখাই, দেখো ভালো করে দেখো, দেখো এইভাবে স্ট্রাকচারটা থাকে। ঠিক আছে, তো এইভাবে স্ট্রাকচার থাকে। এই যে থাকে এটাকে বলা হয় ফসফোলিপিড, যেটা লিপিড বাইলেয়ার থাকে, এটা হচ্ছে ফসফোলিপিড। এইভাবে করে থাকে স্ট্রাকচার। এটা হচ্ছে মাথা, হেড, আর এটা হচ্ছে টেল। এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে টেল। এই যে মাথা, এটা পুরোটা জলের মধ্যে ভেসে থাকে, এই অংশটা পুরো জল, নিচের অংশটা পুরো জলের মধ্যে থাকে। তাহলে লিপিড বাইলেয়ার থাকে। দ্বিতীয় হচ্ছে এর মধ্যে প্রোটিন থাকে। ঠিক আছে, এই যে দেখো প্রোটিন কিছুটা পাটলি এর ভেতরে ঢোকানো থাকে, আর কিছুটা পুরোটাই ঢোকানো থাকে। ঠিক আছে, যেগুলো পাটলি ঢোকানো থাকে সেগুলো বাইরেও বেরিয়ে যায়, যেগুলো পুরোটা থাকে এগুলো পার্সিয়ালি এদিক ওদিক করতে পারে। ঠিক আছে, স্ট্রাকচারটা দেখে নাও খুব ভালো করে। তার সাথে যে লিপিডের সাথে যদি সুগার থাকে, যেটা বললাম কার্বোহাইড্রেট, তাহলে প্রথম আমরা এখানে তো লিপিড পেলাম, এক নম্বর পেলাম লিপিড বাইলেয়ার। লিপিড বাইলেয়ার, এই লিপিড বাইলেয়ারের দুটো অংশ, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেল। তো লিপিড বাইলেয়ার যেটা হচ্ছে ফসফোলিপিড বলা হয় এটাকে, ফসফোলিপিড। ঠিক আছে, ফসফোলিপিড। এবার দ্বিতীয় হচ্ছে এই ফসফোলিপিডের পর এই লিপিডের সাথে যদি সুগার থাকে, লিপিডের সাথে যদি সুগার থাকে, সুগার হয়ে গেল কার্বোহাইড্রেট, সেটাকে আমরা গ্লাইকোলিপিড বলবো। ঠিক আছে, এবার প্রোটিনের সাথে যদি সুগার থাকে তাহলে সেটাকে বলবো গ্লাইকোপ্রোটিন। তাহলে এখানে আমরা লিপিডও পেলাম, কার্বোহাইড্রেটও পেলাম, আর 3 নম্বর আমরা কি পেলাম, প্রোটিনও পেলাম। আর এই প্রোটিন কিছুটা ভেতরে প্রবেশ করানো থাকে আর কিছুটা একদম পুরোটাই প্রবেশ করানো থাকে। এইভাবে পুরো স্ট্রাকচারে সেল মেমব্রেন বা কোষ পর্দার স্ট্রাকচার যদি দেখো তো এইভাবে জিনিসগুলো সাজানো থাকে, এইভাবে, যার মধ্যে প্রোটিন লিপিড থাকে। তো প্রোটিন লিপিড বাই লেয়ার থাকে, যেটাকে ফসফোলিপিড বলে। এই লিপিডের সাথে যদি সুগার থাকে তাহলে আমরা বলবো গ্লাইকোলিপিড। হলো 2 নম্বর। তৃতীয় হচ্ছে প্রোটিন। প্রোটিন এখানে পার্সিয়ালি প্রবেশ করানো থাকে বা পুরোটাই প্রবেশ করানো থাকে, যার লেটারাল মুভমেন্ট সহজ হয়। দ্বিতীয় গেল প্রোটিনের সাথে যদি সুগার থাকে সেটাকে আমরা গ্লাইকোপ্রোটিন বলি। ঠিক আছে, তার সাথে প্রাণীদের ক্ষেত্রে কোলেস্টেরলও থাকে। এইভাবে চেন করে স্ট্রাকচারটার মধ্যে থাকে। এবার পরীক্ষাতে আসে প্রোটিন কত পার্সেন্ট থাকে, লিপিড কত পার্সেন্টেজ থাকে, সেটা আমরা জেনে নিব। কিন্তু মেন হচ্ছে এই গঠনটা, যেটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা তো প্রথমে সেল ওয়ালের ব্যাপারে পড়লাম, তারপরে আমরা পড়ছি সেল মেমব্রেনের ব্যাপারে। তো সেল মেমব্রেনের গঠন বা স্ট্রাকচারটা আমরা দেখলাম যে সেল মেমব্রেনের স্ট্রাকচার হচ্ছে মেইনলি প্রোটিন, লিপিড আর কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। এখানে লিপিড বাই লেয়ার থাকে, যার হেডটা হচ্ছে হাইড্রোফোলিক আর টেলটা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক মানে জল থেকে দূরে যাবে, আর হাইড্রোফিলিক মানে জলের দিকে আসবে। যেভাবে তোমাকে যদি স্ট্রাকচারটা এখানে দেখাই, আমি স্ট্রাকচারটা যদি বাবু দেখাই, তাহলে দেখো এখানে স্ট্রাকচারটা যদি তোমাদের এখানে দেখাই তাহলে দেখতে পাবে যে এইভাবে, এই যে দেখো এটা হচ্ছে লিপিডের মাথা, এটা হচ্ছে এর টেল, মাথা আর টেল। এইটুকুকে বলা হয় হাইড্রোফোবিক জোন, মানে যেটা জল থেকে দূরে থাকবে। ঠিক আছে, আর এটা হচ্ছে হাইড্রোফিলিক জোন, যেটা উপরের দিকে অংশটা থাকে সেটা হচ্ছে হাইড্রোফিলিক জোন, বা যেখানে জলের প্রতি আকর্ষণ থাকবে। দেখো এখানেও জলের প্রতি আকর্ষণ আছে। ঠিক আছে, তো কোষ পর্দা বা সেল মেমব্রেনের স্ট্রাকচারটা আমরা পড়লাম আর সেটা দেখলাম। এবার দেখো তাহলে কোষ পর্দার এবার স্ট্রাকচারটা যদি এখান থেকে আমরা পড়ি তাহলে আমরা কি পাবো, যে কোষ পর্দার সংজ্ঞা, প্রত্যেক সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরের থেকে যে সূক্ষ্ম 70 থেকে 100 অ্যাংস্ট্রম স্থিতিস্থাপক প্রবেদক বেদ্য লাইপোপ্রোটিন নির্মিত সজীব আবরণ আবৃত থাকে তাকে কোষ পর্দা বা প্লাজমা পর্দা বলে। কোষ পর্দার গঠনগত উপাদান, কোষ পর্দার জৈব রাসায়নিক বিশ্লেষণে দেখা যায় কোষ পর্দা মূলত প্রোটিন, লিপিড ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিত, যেটা বললাম। এছাড়াও কোষ পর্দায় কিছু জল ও কিছু পরিমাণ এনজাইম পাওয়া যায় বা উৎসেচক পাওয়া যায়। কোষ পর্দা গঠনকারী লিপিডের পরিমাণ হচ্ছে 20 থেকে 79%, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
কোষ পর্দা গঠনকারী যে লিপিড থাকে মোটামুটি 20 থেকে 79-80% মতো থাকে। বিভিন্ন প্রকার লিপিডের মধ্যে প্রধান হলো ফসফোলিপিড যেটা বললাম, এছাড়া ফ্যাট বা চর্বি জাতীয় পদার্থের মধ্যে কোলেস্টেরল, তারপরে হচ্ছে সেরোব্রোসাইটস, স্ফিঙ্গোলিপিড, গ্লাইকোলিপিড, গ্ল্যাকটোসাইল, ডাইগ্লিসারাইডস ইত্যাদি বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, প্রোটিনের পরিমাণ হচ্ছে 20 থেকে 70%। প্রোটিন সাধারণত হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন আর বাহক প্রোটিন। স্ট্রাকচারাল প্রোটিন যেটা এক জায়গায় ফিক্সড আছে, প্রবেশ করানো আছে, আর একটা হচ্ছে বাহক প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন, যেটা এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে পারে। এই যে এখানে স্ট্রাকচার দেখে নাও, কার্বোহাইড্রেট এটা আছে, কোলেস্টেরল আছে, প্রোটিন প্রবেশ করানো আছে, কিছুটা প্রোটিনের মধ্যে আছে। ঠিক আছে, শর্করা বা কার্বোহাইড্রেট কোষ পর্দায় খুব কম পরিমাণে থাকে, 2 থেকে 10% মতো থাকে। শর্করার মধ্যে হচ্ছে হেক্সোজ, হেরাসামিন আর সিয়ালিক অ্যাসিড, ফ্রুক্টোজ ইত্যাদি থাকে। কোষ পর্দায় 20% মতো জল এবং প্রায় 10 প্রকার উৎসেচক পাওয়া যায়, যার মধ্যে ফেমাস উৎসেচক হচ্ছে একটাই, এডিনোসিন ট্রাই ফসফেটেজ বা এটিপিএজ বলা হয় এটাকে। ঠিক আছে, আমরা দেখে নিলাম কোষ পর্দার গঠন। এই কোষ পর্দার গঠনে অনেক সায়েন্টিস্ট অনেক মতামত দিয়েছে, কেউ স্যান্ডউইচ মডেল বলেছে, কেউ ভেনিয়ালি ডেভিনসন মডেল বলেছে, কিন্তু এদের মধ্যে যে কোষ পর্দা গঠিত আছে তার মধ্যে সবচেয়ে অ্যাকসেপ্টেড গঠন বা স্ট্রাকচার হচ্ছে সিঙ্গার আর নিকোলসনের, যেটা তরল মোজাইক মডেল নামে পরিচিত। তাহলে আরেকটা আমরা দেখে নিই যে ভেনিয়ালি ডেভিনসন মডেল, যেটা 1935 ও 1954 খ্রিস্টাব্দে ভেনিয়ালি এবং ডেভিনসন কোষ পর্দার পরমাণু গঠন সংক্রান্ত একটি মডেল প্রবর্তন করেন। তাদের মতে কোষ পর্দা প্রোটিন ও লিপিডের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, তিনি কার্বোহাইড্রেটের কথা বলেনি, এটা আনএক্সেপ্টেড হয়ে যায়, সেটা বাদ চলে যায়। ফাইনালি যে গঠনটা আসে সেটা হচ্ছে তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেল। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী এস জনথন সিঙ্গার এবং পার্থ নিকলসন এই দুজন মিলে খ্রিস্টাব্দে কোষ পর্দার গঠন সম্পর্কে সার্বজনীন তথ্য প্রবর্তন করেন, যেটা তরল মোজাইক মডেল নামে পরিচিত। ঠিক আছে, তরল মোজাইক মডেল নামে পরিচিত। ঠিক আছে, এই যে মডেলটা আমরা দেখে নিলাম, স্ট্রাকচারটাও দেখে নিলাম। এবার এই প্লাজমা পর্দা লিপিড, প্রোটিন এবং অল্প পরিমাণ কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। ফসফোলিপিড অণুগুলি অবিচ্ছিন্নভাবে দুটি স্তরে সজ্জিত হয়। প্লাজমা পর্দার মূল কাঠামো গঠন করে প্রতিটি ফসফোলিপিড অণু দুটি প্রান্ত বিশিষ্ট হয়, যথা এই যে বললাম ফসফোলিপিড গুলো কি থাকে, লিপিড বাই লেয়ার থাকে, এইভাবে লিপিড বাই লেয়ার, যার মধ্যে এটা হচ্ছে হাইড্রোফোলিক আর একটা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক হচ্ছে এটা, যেটা জলের দিকে থাকবে হাইড্রোফোলিক, আর যেটা জলের বিরুদ্ধে মানে জলের কাছে থাকবে না, জল থেকে দূরে থাকবে, সেটা হচ্ছে হাইড্রোফোবিক। তো সেটাই বললাম, জলাকর্ষী মস্তক অংশ আর জলাবিকর্ষী পুচ্ছ অংশ। হাইড্রোফিলিক হচ্ছে হেড পার্ট, হাইড্রোফোবিক হচ্ছে টেল পার্ট। ফসফোলিপিড অণুগুলির জলকর্ষী মস্তক অংশ এবং জল বিকর্ষী পুচ্ছ অংশকে যথাক্রমে পোলার এন্ড, এটাকে বলা হয় পোলার এন্ড, যেটাকে মাথাকে পোলার এন্ড বলা হয়, আর নন পোলার প্রান্ত এই টেলটাকে বলা হয়। ঠিক আছে, জলাকর্ষী ও জল বিকর্ষী বৈশিষ্ট্য থাকার জন্য ফসফোলিপিড অণুগুলিকে এমফিপ্যাথিক অণুও বলা হয়। দুটি স্তরের ফসফোলিপিড অণুগুলির মস্তক অংশগুলি বিপরীত দিকে বিন্যস্ত থাকে, অপর পক্ষে পুচ্ছ অংশগুলি পরস্পরের দিকে বিন্যস্ত থাকে। ওই জিনিসটাই আমি তোমাদের বললাম। ঠিক আছে, গড়ে ওঠে। এবার এই যে বললাম যে প্লাজমা পর্দাস্থিত প্রোটিনগুলি গ্লোবিউলার প্রকৃতির হয় এবং প্রধানত দূরে। এবার যে প্রোটিনের, আমরা তো লিপিডের ব্যাপারে পড়লাম, এবার প্রোটিনের ব্যাপারে কি বলেছে, যে কিছু বহিস্থ প্রোটিন বা প্রান্তীয় বা এক্সট্রিনসিক প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন থাকে, মানে যেটা বাইরের দিকে থাকবে, আর কিছু প্রোটিন থাকে যেটা ইন্টারগ্রাল প্রোটিন, যেটা পুরোটাই সেই প্রাচীরের পর্দার মধ্যে পুরোটাই প্রবেশ করানো থাকে। ঠিক আছে, বহিস্থ প্রোটিনগুলি যথাক্রমে এসিটাইল কোলিন এস্টারেজ, এটিপিএজ ইত্যাদি। লিপিড স্তর দুটির বাইরের দিকে বা ভেতরের দিকে প্রোটোপ্লাজমের দিকে সমযোজী বন্ধন বা অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এই প্রোটিনগুলো যথা এসিটাইল কোলিন এস্টারেজ বা এটিপিএজ ইত্যাদি লিপিডের সাথে যুক্ত হয়ে থাকে। প্রোটিনগুলিকে সহজে প্লাজমা পর্দা থেকে পৃথক করা যায়। যেগুলো বাইরের দিকে, আমি যে বললাম বাইরের দিকে যেগুলো প্রোটিন আছে, এই যে স্ট্রাকচার দেখালাম তোমাদের, ঠিক আছে, দেখো স্ট্রাকচারটা যে দেখালাম, এই যে কিছু প্রোটিন এখানে বাইরের দিকে আছে, বাইরের দিকে কিছু প্রোটিন পুরোটা ভেতরে আছে। তো প্রোটিনের কথা এখানে কি বলা হয়েছে, যে প্রোটিন এখানে দুটো ভাগে প্রবেশ করানো হচ্ছে, কিছুটা বাইরে কিছুটা ভেতরে। যেগুলো বাইরে আছে সেগুলো মুভ করা যায়, দিক ওদিক মুভ করা যায়, কিন্তু যেটা ভিতরে আছে সেটা মুভ করা যাবে না।
ঠিক আছে। তাহলে আমরা এখানে স্ট্রাকচারটা এবার দেখলাম। দ্বিতীয় হচ্ছে আমরা অন্তস্থ পড়লাম। এবার কোষ পর্দার তরল প্রকৃতির বৈশিষ্ট্য, যে সকল বৈশিষ্ট্য কোষ পর্দার তরল প্রকৃতিকে নির্দেশ করে, যেমন কোষ পর্দায় স্থিত দ্বিস্তরীয় লিপিড বিভিন্ন প্রকার গতিশীল ধর্ম প্রকাশ করে, যেমন কুঞ্চন, ফ্লেক্সন বা ঘূর্ণন। আরে বাবু, কোষ পর্দার দ্বিস্তরীয় যে লিপিড আছে সেটা তো জলের দিকে আছে, তো স্বাভাবিক আছে সেটা মুভমেন্টে হেল্প করবে। কোষ পর্দায় স্থিত অন্তস্থ প্রোটিনগুলি পরিবর্তন ধর্মীয় বা ট্রানজিশনাল মুভমেন্ট লক্ষ্য করা যায়। আর কোষের জীবদ্দশায় কোষ পর্দা প্রতিনিয়ত নবকৃত রিনিউড হয়। কোষের চলনে বা আকৃতির পরিবর্তনে কোষ পর্দা সংকুচিত প্রসারিত হতে পারে। বাস, এর ব্যাপারে আমরা যেগুলো পড়লাম সেগুলোই আছে। মোজাইক প্রকৃতি, কোষ পর্দার মোজাইক প্রকৃতি, কোষ পর্দায় স্থিত অন্তস্থ বহিস্থ প্রোটিনগুলি লিপিড স্তরের মধ্যে এমন ভাবে বিক্ষিপ্ত থাকে যা মনে হয় লিপিড সমুদ্রে ভাসমান প্রোটিনের হিমশৈল। ঠিক আছে, যেটা আইসবার্গ ইন সি অফ লিপিড, যেখানে এই যে লিপিডের উপর প্রোটিনগুলো এমন ভাবে ভেসে থাকবে, তুমি যদি সুমেরু অঞ্চলে বা আটলান্টিক মহাসাগরে যদি যাও তাহলে দেখবে সেখানে আইসবার্গ গুলো যেভাবে ভেসে থাকে ঠিক সেইভাবে লিপিডের উপরেও প্রোটিন গুলো ভেসে থাকে। ঠিক আছে, ওই জিনিসটা বলেছে। কোষ পর্দার কাজ, কোষ পর্দার প্লাজমা পর্দা সজীব কোষের বহিস্থ ও আন্তঃস্থর মধ্যে। এবার দেখো এখানে আমি তোমাদের যদি বলি কোষ পর্দার মেনলি কাজ কি, কোষ পর্দার 1 নম্বর কাজ হচ্ছে কি, আঘাত থেকে রক্ষা করা, বাইরের আঘাত থেকে রক্ষা করবে। দ্বিতীয় হচ্ছে আকৃতি প্রদানও করবে। আর তৃতীয় মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস, এন্ডোসাইটোসিস মানে হচ্ছে যে খাদ্য গ্রহণ করা, কোষ পর্দার দ্বারা খাদ্যের আসার প্রসেসকে বলা হয় এন্ডোসাইটোসিস প্রসেস। ধরে নাও এইভাবে কোষ পর্দা আছে, এই কোষ পর্দার মাধ্যমে বাইরে থেকে তো খাবার আসবে, তো এই এন্ডোসাইটোসিসকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফেগোসাইটোসিস, আরেকটা হচ্ছে পিনোসাইটোসিস। ফেগোসাইটোসিস যেটা হচ্ছে কঠিন খাদ্য গ্রহণ করা, আর পিনো হচ্ছে পিনো মানে হচ্ছে পানি বা লিকুইড। তার মানে পিনো হচ্ছে পানি বা লিকুইড জাতীয় খাদ্য গ্রহণ করা, লিকুইড জাতীয় খাদ্য গ্রহণ করা। তার মানে দেখো, যদি এখানে তোমরা খেয়াল করবে যে এইভাবে করে যদি সলিড খাদ্য গ্রহণ করি, কোষ পর্দার দ্বারা যদি সলিড খাদ্য আসে এইভাবে, তাহলে সেটাকে আমরা বলবো ফেগোসাইটোসিস। আর যদি তরল খাদ্য এই কোষ পর্দার দ্বারা আসে সেটাকে বলবো পিনোসাইটোসিস। ঠিক আছে, এটা হচ্ছে মেন কাজ কার, কোষ পর্দার। আরেকটা কাজ আছে এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস মানে হচ্ছে যে কোষের মধ্যবর্তী বা জিনিসগুলোকে বাইরে ফেলে দেওয়া, বাইরে করে দেওয়া। ঠিক আছে, কোষ মধ্যস্থ জিনিসগুলোকে বাইরে করে দেওয়া বা বাইরে ফেলে দেওয়া হচ্ছে এর মেন কাজ। তো এবার আমরা তাহলে দেখো এখানে এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস আর এমিওসাইটোসিস, এগুলো হচ্ছে এর মেন কাজ, যেগুলো আমি বললাম সেই জিনিসগুলো দেওয়া আছে। প্রাণী কোষের ক্ষেত্রে কোষ পর্দার গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে অন্যতম হলো এন্ডোসাইটোসিস বা এক্সোসাইটোসিস পদ্ধতি, যে পদ্ধতিতে কোষ পর্দার মাধ্যমে কোষ বহিস্থ কোনো কঠিন পদার্থ খাদ্য গ্রহণ করা বা তরল পদার্থ খাদ্য গ্রহণ করা কোষের দ্বারা আসলে সেটাকে এন্ডোসাইটোসিস বলে, যেটা বললাম। এন্ডোসাইটোসিস হচ্ছে ফেগোসাইটোসিস আর পিনোসাইটোসিস, দুটো ভাগে বিভক্ত। দেখো এন্ডোসাইটোসিস, এই যে খাদ্য আসছে এন্ডোসাইটোসিস, ঠিক আছে, এই খাদ্য আসলো এখান থেকে এখানে, এখান থেকে এখানে চলে আসলো, এন্ডোসাইটোসিস। ফেগোসাইটোসিস কোষ থেকে বাইরে বেরিয়ে গেল, এক্সোসাইটোসিস যেটা বাইরে বেরিয়ে গেল। ঠিক আছে, ফেগোসাইটোসিস এখানে একদম যেটা বললাম সেই জিনিসটাই লেখা আছে, ফেগোসাইটোসিস। ঠিক আছে, এই যে খাদ্য আসছে বিভিন্ন, এই যে আসলো এর মাধ্যম দিয়ে এখান থেকে আসলো ফেগোসাইটোসিস, কঠিন জাতীয় খাদ্য। পিনোসাইটোসিস একদম যেটা বললাম যে তরল জাতীয় খাদ্য গ্রহণ করার প্রসেসকে পিনোসাইটোসিস বলে। এখানেও আমরা পিনোসাইটোসিস, এই যে তরল জাতীয় সাবস্টেন্স আছে এগুলো ভেতরে প্রবেশ করছে সাইটোপ্লাজমের মধ্যে, সেটা হচ্ছে পিনোসাইটোসিস। ঠিক আছে, তাহলে এদিকে ভালো করে শোনো মন দিয়ে। আমরা
কি জানলাম এখন অব্দি? আমরা কি জানলাম এখন অব্দি? আমরা জানলাম যে ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক কালকে পড়েছিলাম, আজকে ইউক্যারিওটিক পড়তে শুরু করলাম। ইউক্যারিওটিক কোষ সাধারণত মেনলি আমরা দুটোর ব্যাপারে পড়বো, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। উদ্ভিদের মধ্যে শৈবাল আছে, তারপরে আলাদা করে ছত্রাক আছে, এগুলো তো আছে, কিন্তু মেনলি উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। উদ্ভিদ কোষে আর প্রাণী কোষের মধ্যে প্রথম ডিফারেন্স আমরা বললাম যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্লাস্টিড আছে, প্রাণী কোষে সেই জিনিসগুলো নেই। উদ্ভিদ কোষে আর প্রাণী কোষে কি আছে? লাইসোজোম আর সেন্ট্রোজোম আছে, যেটা উদ্ভিদ কোষে নেই। এটা হচ্ছে বেসিক প্রথম ডিফারেন্স। এবার আমরা কোষ প্রাচীরের ব্যাপারে পড়তে শুরু করলাম। আমরা কি জানলাম? কোষ প্রাচীরের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ বাইরের আঘাত থেকে রক্ষা করা, আকৃতি প্রদান করা, ঠিক আছে, অন্তঃকোষীয় স্থাপন করা, দুটো কোষের মধ্যে সংযোগ স্থাপন করা, ইত্যাদি হচ্ছে মেন কাজ, ঠিক আছে। এর গঠন যদি সেল ওয়ালের গঠন আমরা জানতে যাই, তাহলে আমরা জানি সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সুবেরিন, ক্যালসিয়াম কার্বনেট ইত্যাদি নিয়ে তৈরি। সেল ওয়াল বা কোষ প্রাচীরের তিনটে অংশ দেখতে পাই, মধ্য লেমেলা, তারপর হচ্ছে প্রাথমিক প্রাচীর, তারপর হচ্ছে গৌণ প্রাচীর। মধ্য লেমেলা দু তিনটা কোষের মধ্যে সংযোগ স্থাপন করে। প্রাথমিক প্রাচীর হচ্ছে সবচেয়ে বাইরের প্রাচীর, যার ডেপোজিশন সেকেন্ডারিতে এসে জমা হলে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়, প্রাথমিক প্রাচীর এমনিতে বাদ চলে যায়। আরেকটা আমরা জানলাম প্লাজমোডেসমাটা, যেটা দুটো কোষের মধ্যে সংযোগ স্থাপন করে, এটা আমরা দেখলাম। তারপরে কোষ প্রাচীরের পরে হচ্ছে কোষ পর্দা। এই কোষ পর্দার সবচেয়ে ভীষণ ইম্পর্টেন্ট, এটা কি নিয়ে তৈরি? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। এবার এই প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট কিভাবে কোষ পর্দাতে সাজানো আছে সেটার উপর বিভিন্ন সময় বিভিন্ন মডেল এসে, যার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হচ্ছে তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেল, যেখানে আমরা প্রথমে লিপিড বাই লেয়ার থাকে, যেটাকে ফসফোলিপিড বলে, যার হেড আর টেল অংশ, হেড অংশ হচ্ছে হাইড্রোফিলিক, জলের দিকে আকর্ষণ হয়, আরেকটা হচ্ছে হাইড্রোফোবিক, যেটা জল থেকে বিকর্ষণ হয়। দ্বিতীয় জানলাম প্রোটিন। প্রোটিন হচ্ছে এর দুটো অংশ, কিছুটা ভেতরে প্রবেশ করানো থাকে, কিছুটা পুরোটাই ভেতরে প্রবেশ করানো থাকে, ঠিক আছে, এমবেড থাকে। এবারে প্রোটিনের সাথে যদি সুগার লেগে যায় সেটাকে আমরা গ্লাইকোপ্রোটিন বলবো, আর লিপিডের সাথে যদি সুগার লেগে যায় সেটাকে গ্লাইকোলিপিড বলবো, ঠিক আছে। তার সাথে এখানে কার্বোহাইড্রেট আলাদা করে থাকে, কোলেস্ট্রল থাকে প্রাণীদের ক্ষেত্রে। এই তো স্ট্রাকচার আছে তার, বাস এইটুকুই স্ট্রাকচার পুরো জিনিসটার মধ্যে আমরা লেখানো আছে, ঠিক আছে। তারপরে আমরা কোষ পর্দার বা কোষ পর্দার কাজ কি জানলাম। কোষ পর্দার তো সেল ওয়ালের মতোই কাজ আছে, কিন্তু এর একটা ডিফারেন্ট কাজ আছে, এন্ডোসাইটোসিস, মানে খাদ্য গ্রহণ করা। কোষ পর্দার দ্বারা কঠিন খাদ্য বা তরল খাদ্য গ্রহণ করার প্রসেসকে এন্ডোসাইটোসিস বলে। এন্ডোসাইটোসিস হচ্ছে দু টাইপের, যদি কঠিন জাতীয় খাদ্য গ্রহণ করে সেটাকে বলে ফেগোসাইটোসিস, আর যদি তরল জাতীয় খাদ্য গ্রহণ করে সেটাকে বলে পিনোসাইটোসিস। আর একটা হয় এক্সোসাইটোসিস, জিনিসগুলোকে বাইরে বের করার ঘটনাকে এক্সোসাইটোসিস বলে। এই তো কোষ প্রাচীর আর কোষ পর্দার ঘটনা, বাস। তারপরে আমরা এই কোষ প্রাচীর, কোষ পর্দার পর হচ্ছে আমাদের এক এক করে এন্ডোমেমব্রেন সিস্টেম, যেখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড আর নিউক্লিয়াস, এগুলোর ব্যাপারে আমাদেরকে জানতে হবে। এবার এগুলোর ব্যাপারে জানার জন্য আমি আগামীকাল, যদি তোমরা বলো কমেন্ট সেকশনে জানাবে, যদি লাইভ চাও তাহলে লাইভ নিয়ে আসবো, নাহলে রেকর্ডই থাকবে, ঠিক আছে। তাহলে আগামীকাল আমরা নিয়ে আসবো রাত্রি 9টার সময়। এই সপ্তাহে বলেছি, এই সপ্তাহে 7-8 দিন, এই সপ্তাহে পুরোটাই রাত্রি 9টার সময়, রেকর্ড হোক লাইভ হোক ক্লাস আসবে। যাদের মেন উদ্দেশ্য আছে এসএলএসটি পরীক্ষা দিয়ে লাইফ সায়েন্সের ক্লাস 9-10 টিচার হওয়ার, তাহলে তাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এসছি। আমি এখানে দাঁড়িয়ে তোমাদেরকে বারবার করে বলে দিচ্ছি, কথা দিচ্ছি যে তোমাদেরকে রেডি করানোর দায়িত্ব হচ্ছে আমাদের। আমি সেইভাবে তোমাদেরকে পুরো রোড ম্যাপ, এইভাবে ছবি এঁকে এঁকে একটু একটু করে পড়িয়ে পুরো জিনিসগুলো, এবার এই সপ্তাহে তো আমরা একটু একটু করে পড়াচ্ছি, কিন্তু পরের উইক থেকে সপ্তাহে 3 দিন মিনিমাম ক্লাস হবে, 2 ঘন্টা 3 ঘন্টা করে ক্লাস, ঠিক আছে। তো সেইভাবে আমরা প্রত্যেকটা জিনিস, কারণ এসএলএসটির পরীক্ষায় তোমার ডেসক্রিপটিভ নেই, এমসিকিউ পেটার, আর এমসিকিউতে তুমি তখনই অ্যান্সার করতে পারবে যখন সেই টপিকটার উপর তোমার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকবে। আর সেই ক্রিস্টাল ক্লিয়ার ধারণা না থাকলে তুমি অ্যান্সার করতে পারবে না। আর সেটার জন্যই আমি এসছি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট ধারণা। প্রথমে তোমার কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেব, তার সাথে নোটস দেব, বাংলা ইংলিশ নোটস, তার সাথে সেইভাবে করে আমি রিভিশন করিয়ে করিয়ে জিনিসগুলোকে সুন্দর করে রেডি করাবো। যারা এডমিশন হতে চাও, এখনো এডমিশন চলছে, এডমিশন হতে পারো,
ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এসএলএসটি লাইফ সায়েন্স, বলে সেখানে এড হয়ে যাও। দেখা হবে আগামীকাল রাত্রি 9টার সময় তোমাদের সাথে। তব তক কে লিয়ে মুझे दीजिए इजाजत। धन्यवाद।